আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদের আজকের যাত্রা লন্ডন শহরের ভিতরে অবস্থিত রিচমন্ড পার্কে। এই পার্কে যাওয়ার জন্য আমরা প্রায় 2 থেকে 3 সপ্তাহ ধরে ট্রাই করছিলাম, কিন্তু সবার ছুটি একদিনে মিলছিল না। আজকে হঠাৎ করে ছুটি মিলে গেল, তাই যাওয়া। আপনি যদি লন্ডন থেকে রিচমন্ড পার্কে যেতে চান তাহলে আপনার কোনো ন্যাশনাল রেল বা যেসব রেলগুলো লন্ডনের বাইরে যায় সেসব রেল নেওয়ার দরকার নেই। আপনি ডিস্ট্রিক্ট লাইনে ইজিলি রিচমন্ড পার্কে যেতে পারবেন। আপনার থেকে নামতে হবে পাটনিয়া স্টেশনে, দেন পাটনিয়া স্টেশন থেকে বাস নিতে হবে, দেন 10 থেকে 15 মিনিট পায়ে হেঁটে আপনি পৌঁছে যাবেন রিচমন্ড পার্কে। যেহেতু হুট করে প্ল্যান করা, তাই আমরা বাসা থেকে কেউ কিছু খেয়ে আসিনি, তাই পেটের অবস্থা খুবই খারাপ, সবাই খুবই ক্ষুধার্ত। এমন সময় পেটে কোনো কিছু দেওয়া দরকার, তাই আমাদের কোনো কিছু কিনতে হবে। আপনি স্টেশন থেকে পায়ে হেঁটে যখন পার্কের উদ্দেশ্যে যাবেন তখন কিছুক্ষণ পর দেখবেন মাথার উপর দিয়ে বিমান উঠছে। ছোটবেলা থেকেই আমার বিমান নিয়ে খুবই আগ্রহ, কারণ আমার ছোটবেলা থেকেই বিমানে চড়ার খুব শখ। একটি কথা আমি বারবার বলি এবং বারবার বলতে ইচ্ছা হয়, সামার সিজনে মনে হয় সৃষ্টিকর্তা নিজের হাতে এই দেশটিকে সাজিয়ে দিয়েছেন। যতদূর চোখ যায় চারদিকে শুধু সবুজ আর সবুজ, রাস্তার ধারে সবুজ, ঘরের সামনে সবুজ। কিন্তু উইন্টারে এই প্রকৃতির চোখের সামনে বিমর্ষ ও মনমরা হয়ে যায়। অবশেষে ট্রেন জার্নি, বাস জার্নি এবং পায়ে হেঁটে জার্নির পর আমরা চলে আসলাম সেই পার্কে, যে পার্কে আসার জন্য আমাদের এত প্ল্যান। হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আমরা আজকে আসলাম রিচমন্ড পার্কে। আসলে অনেকদিন ধরে আসার প্ল্যান ছিল, বাট শিডিউল মিলতেছিল না কোনোভাবেই। আমার পাশে আছেন ইমন অ্যান্ড এই পাশে আলপিক। ও কিন্তু বাংলা কিছুই বোঝো না, ইন্ডিয়ান। সো আমাদের এই জন্য ইংলিশেই কনভারসেশনটা কন্টিনিউ করতে হবে। সেন্ট্রাল লন্ডন থেকে 9 মাইল দূরে 2500 একর জায়গা ঘিরে অসংখ্য সবুজ এবং প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে রিচমন্ড পার্ক আজও মানুষকে মেরুদণ্ড দেওয়ার জন্য নিজেকে সাজিয়ে রেখেছে। আয়তনের দিক দিয়ে এটি নিউ ইয়র্ক সেন্ট্রাল পার্কের 3 গুণ। এই পার্কের রাজকীয় সংযোগগুলো 1200-এর দশকের। মূলত রাজা এডওয়ার্ড দ্বারা ম্যানর অফ শেনের নামকরণ করা হয়েছিল। রাজা হেনরি তার সপ্তম উপাধি প্রতিফলিত করার জন্য 1501 সালের দিকে রিচমন্ড পার্ক নামটি পরিবর্তন করেছিলেন রিচমন্ডের আর্ল। পরবর্তী 300 বছর ধরে রাজকীয় শিকারের আওয়াজ আশেপাশে একটি পরিচিত শব্দ ছিল। 1625 সালে রাজা চার্লস প্রথমের রিচমন্ড সফর ছিল, যা শান্ত গ্রামীণ এলাকাকে এর কৃষিজমি এবং চারণভূমি সহ একটি রয়্যাল পার্কে রূপান্তরিত করেছিল। রিচমন্ড পার্ক এবং স্টুয়ার্টস 1625 সালে কিং চার্লস লন্ডনের গ্রেট প্লেগ থেকে বাঁচতে তার পুরো আদালতকে রিচমন্ড প্যালেসে স্থানান্তরিত করেন। রিচমন্ড একটি গ্রামীণ আশ্রয়স্থল ছিল এবং এটি তাকে লন্ডনের কাছে শিকারের সেরা সুযোগও দিয়েছে। রাজা পার্কটিতে 2000টি সুন্দর লাল এবং পতিত হরিণ মজুত করেছিলেন, যার জন্য রিচমন্ড পার্ক এখনও পরিচিত। তিনি নোবেলম্যান জেরোম ওয়েস্টনকে নতুন পার্কের রক্ষক হিসেবে নিযুক্ত করেছিলেন। একটি পদ তাকে সারা জীবনের জন্য দেওয়া হয়েছিল, বিনিময়ে 12 পেন্স প্রতিদিনের পারিশ্রমিক। নিউ পার্ক, যেহেতু এটি তখন ডাকনাম ছিল, একটি প্রিয় রাজকীয় শিকারের জায়গা হয়ে ওঠে। 1637 সালে রাজা চার্লস তার হরিণ এবং স্থানীয় বাসিন্দাদের বাইরে রাখার জন্য 8 মাইল লম্বা একটি ইটের প্রাচীর তৈরি করেছিলেন। তিনি পরে তাদের প্রবেশাধিকার দেওয়ার জন্য দেওয়ালে একটি মই স্থাপন করেছিলেন এবং দেওয়ালটি এখনো সুন্দরভাবে সজ্জিত এবং রক্ষিত আছে। যেহেতু এখান থেকে অনেক দূর, তাই আমরা দেওয়ালের দিকে যাইনি, আমরা অন্যদিন সেই দেওয়ালটি দেখাবো। রিচমন্ড পার্কের চূড়ায় উঠলে আপনি পুরো শহরের একটা মনোরম দৃশ্য দেখতে পাবেন। আসলে ভিআইপি রাজকীয় অতিথিদের পার্কটি দেখানোর উপায় হিসেবে 1700-এর দশকে এই অত্যাশ্চর্য দৃশ্যগুলো যত্ন সহকারে পরিচালিত হয়েছিল এবং পরিকল্পনা করা হয়েছিল। রিচমন্ড পার্কের সবচেয়ে বিখ্যাত দৃশ্যটি কিং হেনরিস মাউন্ট থেকে রাজা হেনরি ভিএলএল এর একটি প্রিয় স্থান। তথাকথিত ঢিবি আসলে ব্রোঞ্জ যুগের একটি প্রাক ঐতিহাসিক কবরখানা। আপনি যদি শীর্ষ থেকে লন্ডন জুড়ে পূর্ব দিকে তাকান, তাহলে 12 মাইল দূরে সেন্ট পলস
ক্যাথেড্রালের একটি নিরবিচ্ছিন্ন দৃশ্য দেখতে পাবেন। আমাদের আজকের ট্যুরের জন্য রিচমন্ড পার্ক সিলেক্ট করার একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে এটি বন্যপ্রাণী ফটোগ্রাফির জন্য একটি প্রাকৃতিক পছন্দ। 10 মাইলেরও বেশি দূরে সেন্ট পলস ক্যাথেড্রালের সুরক্ষিত দৃশ্যসহ পার্কের সর্বোচ্চ বিন্দু পেন পুকুরের উপর দিয়ে প্রবাহিত কুয়াশা বা কিং হেনরিস মাউন্ট থেকে লন্ডন স্কাইলাইন ক্যাপচার করা যায়। এখানে যেসব বন্য প্রাণীগুলো আছে তাদের খুব কাছে যাওয়া যায় না। এখানে আপনি যদি রিচমন্ড পার্কে ঘুরতে দেখেন তাহলে আশেপাশে অনেকগুলো হরিণ দেখতে পাবেন, কিন্তু আপনি খুব সহজেই তাদের আশেপাশে যেতে পারবেন না। আপনি ওদের এতই কাছে যেতে পারবেন না যাদের ওদের কোনো ডিস্টার্ব হয়। তাই ওরা সাজেস্ট করে হরিণের ছবি তোলার জন্য আপনি একটি লেন্স ব্যবহার করুন, যেন অন্তত 50 মিটার দূরে থেকে ওদের ছবি তুলতে পারেন। আমরা যেহেতু আজকে রিচমন্ড পার্কে প্রথম এসেছি, তাই আমরা এই রুলসটা সম্পর্কে জানতাম না। আমরা কোনোভাবেই জানতাম না এখানে হরিণগুলোর খুব কাছে যাওয়া যাবে না, তাই আমরা ভুলবশত এখানে হরিণগুলোর কাছে চলে গিয়েছিলাম এবং এর জন্য অনেকগুলো সিকিউরিটি এসেছিল, আমাদেরকে বুঝিয়ে বলেছিল আমরা যেন হরিণ দেখে কোনো ডিস্টার্ব না করি। এই দেশের সবকিছুই আমার কেন জানি খুব অবাক লাগে। একটা হরিণকে শুধুমাত্র ডিস্টার্ব করেছি, যার জন্য এত এত রুলস, এত মানুষগুলো এসে আমাদেরকে বুঝিয়ে বলেছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এই হরিণসগুলোর সিকিউরিটির জন্য কি পরিমাণ টাকা ওরা ইনভেস্ট করে। আর আমরা এমন এক দেশ থেকে এসেছি যেখানে মানুষের কোনো মূল্য নেই, যেখানে পুলিশ গুলি করে আমাদের মানুষকে মেরে ফেলে, আমাদের ছাত্রদের মেরে ফেলে। এই প্রাচীন কাঠ, ঘূর্ণায়মান পাহাড় এবং বিস্তীর্ণ খোলা তৃণভূমিগুলো জীবন দিয়ে বিস্ফোরিত হচ্ছে। ঐতিহাসিক হরিণের পাল থেকে পাখি ও মেরুদণ্ডী প্রাণী, ছত্রাক এবং বন্যফুল পর্যন্ত। এতে আশ্চর্যের কিছু নেই যে পার্কটি লন্ডনের বিশেষ বৈজ্ঞানিক আগ্রহের সবচেয়ে বড় সাইট এবং একটি ন্যাশনাল নেচার রিজার্ভ। রাজধানীর এত কাছাকাছি দুর্দান্ত বাইরের অভিজ্ঞতার জন্য এর চেয়ে ভালো আর কোথাও নেই। পার্কের ঘেরের আশেপাশে আপনি থামসিন ট্রেল দেখতে পাবেন, মাত্র 7 মাইলেরও বেশি একটি মনোরম পথ যা জগার এবং হাইকারদের কাছে জনপ্রিয়। আরও অবসরে দেখার জন্য সুন্দর পেমব্রোক লজে যান। সেখানে ঐতিহাসিক জর্জিয়ান প্রাসাদটি টেমস উপত্যকার উপর বিশাল দৃশ্যসহ মার্জিত ছাগর এবং মনোরম বাগান নিয়ে গর্বিত। এই পার্কের আরো আশ্চর্যের বিষয় হচ্ছে চার্লস এখানে যে গাছগুলোতে চড়েছিলেন তার মধ্যে কিছু কিছু গাছ এখনো দাঁড়িয়ে আছে। এইখানে আসলে জীবনানন্দ দাশের মতো বলতে হয়, এই পৃথিবীতে এক স্থান আছে সবচেয়ে সুন্দর করুণ, সেখানে সবুজ ভাঙা ভরে আছে মধুকপি গাছে অবিরল, সেখানে গাছের নাম কাঁঠাল, অশ্বত্থ, বট, জারুল, হিজল, সেখানে ভোরের মেঘে নাঠার রঙের মতো জাগিছে অরুণ, সেখানে বারণী থাকে বঙ্গোপসাগরের বুকে, সেখানে বরুণ, কর্ণফুলী, ধারেশ্বরী, পদ্মা জলাঙ্গিরে দেয় অবিরল জল, সেইখানে শঙ্খচিল পানের বনের মতো হাওয়ায় চঞ্চল, সেইখানে লক্ষ্মী পেঁচা ধানের গন্ধের মতো অস্ফুট তরুণ, সেইখানে লেবুর শাখা নমে থাকে অন্ধকারে ঘাসের উপর, সুদর্শন উড়ে যায় ঘরে তার অন্ধকার সন্ধ্যায় বাতাসে, সেখানে হলুদ ছাড়ি লেগে থাকে রূপসীর শরীরের পর, শঙ্খমালার নাম তার, এই বিশাল পৃথিবীর কোনো নদী ঘাসে, তারে আর খুঁজে তুমি পাবে না কো বিশালক্ষী দিয়েছিলে বর, তাই সে জন্মেছে নীল বাংলার ঘাস আর ধানের ভিতর। পুরো পার্কটি একটি মিনি অ্যাডভেঞ্চার এবং অন্বেষণের জন্য বেস্ট প্লেস, কিন্তু আপনি যদি এখানে দোল এবং স্লাইড খুঁজেন তাহলে অবশ্যই আপনার থেকে মাঠের ভিতরে ঢুকতে হবে। বড় তারকা ইয়াং ডোরি রিচমন্ড পার্কের একজন বড় ভক্ত ছিলেন, তিনি নিজের সন্তানদের নিয়ে এখানে প্রায়শই আসতেন। আপনি যদি পেমব্রোক লজ ক্যাফে থেকে মাত্র 5 মিনিটের পায়ে হেঁটে ইয়াং ডোরি বেঞ্চ পেতে চান তাহলে সেখানে যেতে হবে। যে সময়টা আপনি পার্কে থাকছেন মনে হবে জীবনের সবচেয়ে মূল্যবান কিছু সময় আপনি এখানে পার করছেন।
এই পার্কে আপনি যেমন দেখতে পাবেন প্রকৃতির পর প্রকৃতি, সবুজের পর সবুজ, তেমনি আপনি সবুজের ভিতর কিছু কিছু যান্ত্রিকতাও দেখতে পাবেন। আপনি যখন চারদিকে হেঁটে বেড়াবেন, যখন দেখবেন মাটি আর মাটি, ঠিক তখনই আপনার সামনে হাজির হবে কাঁচা রাস্তা। আপনি দেখবেন কাঁচা রাস্তার উপর দিয়ে চলছে মোটর গাড়ি, চারদিকে সবুজ আর সবুজ, দুপাশে সবুজ, কিন্তু মাঝখান দিয়ে কাঁচা রাস্তা এবং তার উপর দিয়ে মোটর গাড়ি, বলতে গেলে পৃথিবীর স্বর্গ। লন্ডনে যে সমস্ত পার্ক অবস্থিত, পার্কগুলোর অবস্থা দেখলে মনে হয় এখানকার গভর্নমেন্ট সবচেয়ে বেশি টাকা ইনভেস্ট করে এদের রক্ষণাবেক্ষণের ব্যাপারে। আমাদের দেশে যেমন পার্ক করার পর রক্ষণাবেক্ষণের কোনো বালাই নাই বললেই চলে, পরবর্তী দিন দেখা যায় অনেক ময়লা সেখানে নোংরা হয়ে যায়, কিন্তু এখানে দেখা যায় আশেপাশে কোনো ময়লা আবর্জনা নেই। তার প্রধান কারণ হচ্ছে এখানে রক্ষণাবেক্ষণ। আমরা ওদের সাথে কথা বলে জানতে পেরেছি ওরা ল্যান্ডস্কেপ এবং ইকোসিস্টেমগুলোতে বিশেষজ্ঞের নেতৃত্বে গবেষণা কমিশন গঠন করে এবং স্বেচ্ছাসেবক নাগরিকদের বিজ্ঞানীদের সাহায্যে প্রকৃতি পর্যবেক্ষণ করে। এর মানে হলো যে এরা এদের সংরক্ষণ এবং পুনরুদ্ধারের কৌশলগুলো প্রথম হাতের প্রমাণ এবং ডেটার উপর ভিত্তি করে রাখতে পারে। এরা জ্ঞান ভাগ করে নেয় এবং প্রকৃতির সাথে সংযোগ থাকে। রয়্যাল পার্কের কর্মীরা স্বেচ্ছাসেবক এবং প্রকৃতি বিশেষজ্ঞদের থেকে এদের অনেক পদচারণা এবং আলোচনার মধ্যে কেন এদের সাথে যোগদান করবে না তা নিয়ে প্রতিদিন আলোচনা হয়। এদের কথা মতো আপনার যদি কিছু অবসর সময় থাকে, আপনি আমাদের সংরক্ষণ প্রকল্পগুলোর মধ্যে একটিতে যুক্ত হতে পারেন বা একজন নাগরিক বিজ্ঞানী হতে পারেন। আমরা অতিরিক্ত হাত পছন্দ করব এবং আপনি কার্যকরভাবে সংরক্ষণ দেখতে পাবেন। এদের কথা মতো আমরা একটি ফ্ল্যাগশিপ উদ্যোগ চালু করেছি, হেল্প নেচার থ্রাইভ, পিপলস পোস্টকোড লটারির খেলোয়াড়দের ধন্যবাদ। প্রকল্পটি জীববৈচিত্র্য এবং সংরক্ষণকে দৃঢ়ভাবে আমাদের সব কিছুর কেন্দ্রে রাখে। আমরা বাসস্থান তৈরি করছি এবং উন্নত করছি, বিশেষজ্ঞদের গবেষণা শুরু করছি এবং আপনাকে বন্যপ্রাণী ও প্রকৃতির সাথে সংযোগ করারও অনেক সুযোগ দিচ্ছি। পার্কগুলোতে আমরা প্রথমে জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলো দেখতে পাই। ঋতু আগে বা পরে আসে, অভিবাসনের ধরন এবং সময় পরিবর্তন হয়, প্রবল ঝড় ও বন্যা গাছ এবং অন্যান্য আবাসস্থলের ক্ষতি করে। জলবায়ু পরিবর্তন প্রকৃতি ও বন্যপ্রাণীকে ধ্বংস করে। 2020 সালে রয়্যাল পার্ক একটি জলবায়ু জরুরি অবস্থা ঘোষণা করেছে। মাটিতে সত্যিকারের পার্থক্য করার জন্য আমাদের কাছে প্রজন্মের জন্য একটি সুযোগ রয়েছে। জলবায়ু এবং সংরক্ষণের উপর সরাসরি ইতিবাচক পদক্ষেপের মাধ্যমে আমরা পার্ক এবং শহরের জন্য একটি সবুজ ভবিষ্যৎ তৈরি করতে আমাদের শক্তিকে সবকিছু করতে পারি। আমাদের আরও একটি আশ্চর্যজনক সংস্থা রয়েছে, অনেক স্বেচ্ছাসেবক এবং নাগরিক বিজ্ঞানী যারা তাদের আবেগকে কাজে লাগান আমাদের সাথে সংরক্ষণ প্রকল্প এবং প্রকৃতি জরিপে কাজ করবেন। আপনি যখন সবুজ দেখতে দেখতে ক্লান্ত হয়ে সামনের দিকে হাঁটবেন, তখন আপনার ক্লান্তি দূর করার জন্য বিশাল আকৃতির পানি নিয়ে বসে আছে একটি দিঘি। আপনি যখন দিঘির সামনে বসবেন তখন মনে হবে এই পৃথিবীতে আপনি শুধু জন্ম হয়েছে সৌন্দর্য দেখার জন্য। এখানে বিভিন্ন রকমের হাঁস দেখা যাচ্ছিল এবং আপনার ডাকে ওরা সাড়াও দিবে এবং আপনার কাছেও আসবে। আপনি যদি ওদেরকে কোনো কিছু খাওয়াতে চান, ওরা সেই খাবারগুলো নিতেও চাইবে। এই পার্কে আসার পর মনে হলো একটা মানুষের মন ভালো করার জন্য যা যা থাকা দরকার এই পার্কটিতে সবকিছুই আছে। যেসব মানুষের প্রকৃতির প্রতি আলাদা একটা আকর্ষণ আছে, আমি তাদেরকে বলবো আপনার কাজের ফাঁকে একটু সময় থাকলে আপনি সব সময় এখানে আসুন, নিজের মতো করে কিছু সময়ের জন্য হারিয়ে যান। এখানের ইতিহাস যখন বলছিলাম তখন আগেও বলেছিলাম এখানে এমন এমন অনেকগুলা গাছ আছে যেগুলো চার্লস নিজেই ব্যবহার করতেন এবং নিজের হাতে রোপণ করেছিলেন। কাজেই গাছগুলোকে দেখলে মনে হচ্ছিল এক একটা ইতিহাস আমার সামনে দাঁড়িয়ে আছে। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ বলা হলো, আমাদের দেশে এখন প্রতিযোগিতা চলছে সবুজ নিশ্চিহ্ন করার। পাহাড়ি ডাকাতরা তো লেগেই থাকে প্রতিযোগিতা করার জন্য কত বিশ্রীভাবে সবুজ ধ্বংস করা যায়, আর অন্যদিকে ইউরোপের দেশগুলো প্রতিযোগিতায় নেমেছে সবুজ বাড়ানোর, প্রকৃতি বাঁচানোর।
যে কোনো কিছু সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমার মতে যেটি সবার আগে প্রয়োজন সেটি হলো দেশপ্রেম। আপনার যদি দেশপ্রেম না থাকে, সৃষ্টিকর্তা যতই উজাড় করে আপনাকে দিক, কোনো কিছুই থাকবে না। আপনি যখন এই রাস্তা দিয়ে কিছুক্ষণ হাঁটবেন, কিছুক্ষণ পরপরই দেখতে পাবেন এরকম সারি সারি সাইকেল চালাচ্ছে। এখানে মানুষজন সন্ধ্যা উপভোগ করার জন্য এরকম সাইকেল চালিয়ে থাকে এবং তারা সবচেয়ে বেশি ফেভার করে এরকম কোনো নির্জন জায়গা, যেখানে কোনো কোলাহল থাকবে না, কোনো শব্দ থাকবে না। এই পার্কে ঘুরতে আসলে আপনার যে জিনিসটা সবার আগে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে হরিণগুলোর কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা। আমরা কিন্তু ভুলবশত হরিণগুলোর খুব কাছাকাছি চলে গিয়েছিলাম, যার জন্য অনেক সিকিউরিটি এসে আমাদেরকে নানা রকম প্রশ্ন জিজ্ঞেস করছিল। ওদেরকে আমরা দুঃখিত বলছিলাম, কারণ আমরা এখানে প্রথম এসেছি এবং এই রুলসটা সম্পর্কে জানতাম না। যখন মনে মনে ঠিক করছিলাম পার্ক থেকে চলে যাব, তখন নিজের অজান্তেই নিজের চোখ আটকে যায় এই দম্পতির প্রতি। কি সুন্দর করে দুজনে সন্ধ্যা উপভোগ করছিল। প্রথমে ওদের পারমিশন ছাড়াই ভিডিও করছিলাম, কিন্তু পরে মনে হলো ওদের পারমিশন নেই। যখন পারমিশন নিতে গেলাম, এত সুন্দরভাবে আমাদের আপ্যায়ন করলো যা বলার মতো না। দেখতে দেখতে এখন সময় হলো চলে যাওয়ার। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তীতে হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে।